নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে গ্রুপ সি গ্রুপ ডির পরবর্তী ক্লাস নাম্বার 8 নিয়ে। অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি তোমরা সকলে দেখে নেবে। চ্যানেলে অলরেডি আমরা প্লেলিস্ট করে রেখেছি এবং টপিক ওয়াইজ ক্লাসের মধ্যে ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং তার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আগের ক্লাসে আলোচনা হয়েছে। অবশ্যই তোমরা যারা দেখোনি দেখে নেওয়ার চেষ্টা করবে। আজকের ক্লাসটি তোমাদের প্রতিটা প্রশ্ন তার সাথে ডিটেলস সলিউশন দেওয়া থাকবে, যেমনটা প্রতিটা ক্লাসে আমাদের দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে তোমরা একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনও পর্যন্ত করে না থাকো। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। সিপাহী বিদ্রোহের প্রথম শুরু হয়েছিল কোথা থেকে? চারটা অপশান আমাদের দেওয়া হয়েছে। তো সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মিরাটে। মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়েছে এবং সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মঙ্গল পাণ্ডে, তিনি হচ্ছেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। সিপাহী বিদ্রোহের নেতা কে কে ছিলেন? অবশ্যই মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তিনি কিন্তু ছিলেন সিপাহী বিদ্রোহের নেতা। এছাড়া 1857 সালের সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আর সিপাহী বিদ্রোহের শুধু নেতা ইনি নয়, সিপাহী বিদ্রোহের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন কিন্তু তারা নেতৃত্ব দান করেছেন। পরবর্তী প্রশ্নে আমরা আসব। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? তো অবশ্যই ইম্পর্টেন্ট একটা উক্তি রয়েছে, অপশান চারটে দেওয়া রয়েছে, এর মধ্যে উত্তর রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। পরবর্তী প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকারের নীতি কোন দেশের থেকে নেওয়া হয়েছে? তো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই আমাদের মৌলিক অধিকারের যে নীতিটি রয়েছে? তো এক্ষেত্রে আমাদের অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে আমরা মৌলিক অধিকারের যে ধারণা সেটা কিন্তু গ্রহণ করেছি। মৌলিক অধিকার আমাদের টোটাল 6টি রয়েছে। এই 6টি মৌলিক অধিকার, যেটা আগে কিন্তু 7টা ছিল, একটা বাদ দেওয়া হয়েছে যেটা সম্পত্তির অধিকার। এবং এই যে আমাদের টোটাল ছয়টি মৌলিক অধিকার রয়েছে, এইগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। ফার্স্টে রয়েছে সমতার অধিকার, যেটা 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে আসছে। আইনের সমান যে সমতা নিশ্চিত করে এবং বৈষম্য নিষিদ্ধ করে, যেটা হচ্ছে সমতা, অর্থাৎ আইনের চোখে সকলের সমান, যেটা হচ্ছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে সমতার অধিকারটি পড়ছে। স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। বাক স্বাধীনতার অধিকার, মত প্রকাশের, সমাবেশ, চলাচলের অধিকার এবং নিজেদের স্বাধীনতা অনুযায়ী পেশা নিযুক্ত হওয়ার যে অধিকার, সব কিছুই আমাদের এই 19 থেকে 22-এর মধ্যে পড়ছে। পরবর্তী রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ 23 থেকে 24 নম্বর আর্টিকেলে শোষণের বিরুদ্ধে অধিকারের সম্পর্কে দেওয়া রয়েছে, যেমন জোরপূর্বক শ্রম করানো, শিশু শ্রম বা মানব পাচার, এগুলো সব নিষিদ্ধের কথা এই 23 থেকে 24 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। পরবর্তী রয়েছে কি? ধর্মের স্বাধীনতার অধিকার, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নম্বর আর্টিকেলে রয়েছে। বিবেকের স্বাধীনতা এবং ধর্ম পালনের নিশ্চয়তা দেয় এই আর্টিকেল। পরবর্তী সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার, যেটা 29 থেকে 30 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। সাংস্কৃতিক সংরক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে। পরবর্তী রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল নাম্বার 32-তে রয়েছে। নাগরিকদের এই যে অধিকার প্রয়োগের দ্বারা আমরা আদালতে যাওয়ার যে অনুমতি, সেটা কিন্তু দেয়া হয়ে থাকে এই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আমরা ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি যদি আমাদের এর মধ্যে থেকে কোনো একটা মৌলিক অধিকার কোনো রকমভাবে লঙ্ঘিত হয়। পরবর্তী প্রশ্ন আছে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন হলো, এটি কী ধরনের? তো এটি কি মৌলিক অধিকার, সাধারণ কর্তব্য, না মৌলিক কর্তব্য, নাকি আইনি অধিকার? তো অবশ্যই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের সম্মান করা, সম্মান প্রদর্শন করা, এটি আমাদের প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। সুতরাং অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। মৌলিক কর্তব্য, যেটা আমরা ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে এটা গ্রহণ করেছি। আর এই যে আমাদের টোটাল এটা যে মৌলিক অধিকার সংখ্যা রয়েছে, যেগুলো কিন্তু বর্তমানে কোথায় রয়েছে মৌলিক কর্তব্যগুলো? 51A-তে কিন্তু আর্টিকেল নম্বর 51A-তে দেওয়া রয়েছে সমস্ত মৌলিক কর্তব্যগুলি। আর এটা কত নম্বর পার্টে আছে? পার্ট 4-এর এ নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে। পার্ট 4-এ কি আছে? পার্ট 4-এ কিন্তু ডিপিএসপি আছে। আর পার্ট 4-এর এ নাম্বার আর্টিকেলে রয়েছে মৌলিক কর্তব্য, যেটা 51A নাম্বার আর্টিকেলে দেওয়া রয়েছে, যেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 327 খ্রিস্টপূর্বাব্দে কে ভারত আক্রমণ করেছিলেন?
তো অপশান দেওয়া রয়েছে, এখানে অপশান অনুসারে কোনটা হবে তোমরা বলো। 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতের ওপর আক্রমণ করেছিলেন কে? অবশ্যই আলেকজান্ডার। আলেকজান্ডার অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এখানে কিন্তু সুলতান মাহমুদ রয়েছেন, ইনি কিন্তু সব থেকে এখনও পর্যন্ত 17 বার, ঠিক আছে, 17 বার তিনি কিন্তু ভারতের ওপর আক্রমণ করেছেন। পরবর্তী আমরা দেখে নেব, প্রশ্ন রয়েছে কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেন? তো ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন কে? শকরা। আর এই শক সম্পর্কে একটু তোমরা দেখে রাখবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে এটি প্রবর্তন করেছিলেন। 78 খ্রিস্টাব্দে কোনটা প্রবর্তন করেছিলেন? শকাব্দ প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। প্রথম রুদ্রদমন, তিনি ছিলেন একজন শক রাজবংশের সবচেয়ে শক্তিশালী রাজা। কে ছিলেন? প্রথম রুদ্রদমন। এই জুনাগড় শিলালিপি যেটা রয়েছে না, সেটা থেকে আমরা প্রথম রুদ্রদমনের সমস্ত কীর্তি কাহিনী বা বীরত্ব সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া এই প্রথম রুদ্রদমনই কিন্তু সুদর্শন হ্রদের সংস্করণ করেছিলেন, ঠিক আছে। এই প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। অবশ্যই তোমরা যারা যারা গ্রুপ সি গ্রুপ টি এক্সাম দিতে যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? তো আমরা সকলেই প্রায় জানি যে অশোকের যে শিলালিপি, যেটা কিন্তু ব্রাহ্মী লিপি সম্ভবত ছিল, এবং এটা কিন্তু জেমস প্রিন্সেপ 1837-এর দিকে তিনি কিন্তু এটা পাঠোদ্ধার করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, ওজন যে স্তর রয়েছে সেটা ক্ষতি সাধন করে থাকে নিচের যে গ্যাসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা? তো ওজন স্তরের যে ক্ষতি করে থাকে, যেটা হচ্ছে অবশ্যই সবথেকে বেশি পরিমাণে ক্ষতি এখানে করে থাকে ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি। এই সিএফসি কিন্তু বিভিন্ন ধরনের যে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, এসি, ফ্রিজ বা রেফ্রিজারেটর যেগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু এটা নির্গত হয়ে থাকে। এখানে আমরা দেখে নেব ওজন স্তরের জন্য সবথেকে ক্ষতিকর যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে প্রধান রয়েছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, এছাড়া মিথাইল ব্রোমাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু সবই ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী। এছাড়া আমাদের এটা মনে রাখতে হবে যে বিশ্বজুড়ে 1987 সালের যে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল কানাডার মন্ট্রিলে, এখানে কিন্তু এই ক্ষতিকর গ্যাসগুলোর ব্যবহার কমানোর ওপর কিন্তু সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। কোন প্রোটোকলে? অবশ্যই মন্ট্রিল প্রোটোকল, যেটা কানাডার মন্ট্রিলে হয়েছিল 1987-তে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আছে, আর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, আজকে আমাদের বছরের শেষ দিন। তো অবশ্যই তোমাদের কেমন কাটালে এই বছরটা তোমরা বলবে। নতুন বছরের সকলকে শুভেচ্ছা, এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য আমরা কিছু নতুন বছরের অফার নিয়ে এসেছি। আমাদের যে সমস্ত পিডিএফ ইতিমধ্যে বা নোটস অ্যাভেলেবেল রয়েছে তার উপর কিছু মাত্রায় আমরা ডিসকাউন্ট তোমাদেরকে দিচ্ছি। এটার লাভ কিন্তু সকলেই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে এনটিপিসি 2020-21 যে 5000 প্লাস কোশ্চেনের সংখ্যা রয়েছে, যেটা কিন্তু 99 টাকার বদলে তোমরা 89 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া রয়েছে এনটিপিসি 2025-এর 47টি শিফটের সমাধান, যেটাও তোমরা 89 টাকার মধ্যে পাবে। আর যদি এই দুটোকে তোমরা একসাথে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা 175 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 2025-এর জিকে কোশ্চেন, যেটা 50-50 করে প্রাইস ছিল, যেটা তোমরা 39 টাকা করে পেয়ে যাবে। এছাড়া দুটো যদি তোমরা একসাথে নাও, সেক্ষেত্রে তোমরা 75 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। পরবর্তী রয়েছে আরপিএফএসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা কিন্তু অবশ্যই সাবজেক্ট ওয়াইজ রয়েছে, 29 টাকার মধ্যে পাবে। রেলওয়ে বায়োলজি কোশ্চেন, সমস্ত 10 বছরের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে বায়োলজি থেকে, 49 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা তোমরা 130-এ আগে হচ্ছিল, যেটা 105-এর মধ্যে কমপ্লিট পেয়ে যাবে। এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেটা 149 টাকা প্রাইস রয়েছে। অবশ্যই তোমরা সকলে এই দুটো তো অবশ্যই নিয়ে রাখার চেষ্টা করবে যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা একটু দেখে নেব। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এরটাই তোমরা সম্ভবত এটাই তোমাদের এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ 2024টা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। যাদেরও তবুও প্রয়োজন হচ্ছে, তোমরা সেটা 49 টাকার মধ্যে পেয়ে যাবে 2024। এবং 2025-এর প্রয়োজন হলে, যেটা মান্থলি আমাদের 20 টাকা বেসিসে ছিল, যেটা 240 টাকা হয়ে যাচ্ছে টোটাল 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, যেটা এখন বর্তমানে তোমরা 199 টাকার মধ্যে পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু এই অফারটার লাভটা কিন্তু সকলে নিয়ে রাখার চেষ্টা করবে, কারণ খুবই সীমিত সময়ের জন্য এই অফারটি রয়েছে। নতুন বছরের জন্য তোমাদের কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এটার ভ্যালিডিটি রয়েছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের সম্পূর্ণ পিডিএফ, যেখানে কিন্তু তোমরা এই নাম্বারটি দেখতে পাবে। এই নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই নাম্বারের লিঙ্ক। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ নেওয়ার জন্য। সমস্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু স্ট্যাটিক জিকে থেকে যা যা রয়েছে, সব এক্সামে যা যা আসে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা সকলে এটা দেখতে পাচ্ছ, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে এবং সমস্ত পিডিএফটাই কালার করা রয়েছে, ঠিক আছে। A4 সাইজ ফরম্যাটে কিন্তু তোমরা পেয়ে যাবে। টোটাল 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, 126টি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা সকলে নিয়ে রাখার চেষ্টা করবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাসকে কমপ্লিট করা রয়েছে টোটাল 80টা পেজের মধ্যে। অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে যেগুলো আসে সেগুলোই কিন্তু আমরা এখানে দিয়েছি। 130 টাকার মধ্যে যেটা ছিল, যেটা তোমরা এখন 105 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা দেরি না করে নিয়ে রাখার চেষ্টা করবে। সামনে গ্রুপ সি গ্রুপটিতে এখান থেকেই তোমাদের 2 থেকে 3 নম্বর যে ইতিহাস আসবে সেটা এখান থেকেই চলে আসবে। এছাড়া শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো যদি কমপ্লিট করে যাও তো ওখান থেকে তো ডাইরেক্ট প্রশ্ন কমনই পেয়ে যাবে। এছাড়া রয়েছে আমাদের কাছে যে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা সুন্দরভাবে কিন্তু প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবং যা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে সবটাই কিন্তু আমাদের এসএসসির, রেলওয়ে, সমস্ত আমাদের স্টেট লেভেলের এক্সামের জন্য বা WBCS এর এক্সামের জন্যও কিন্তু প্রিলিমস এবং মেন্স দুটোকেই কিন্তু কভার করবে, যেখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা 20 টাকা পেমেন্ট করতে, কিন্তু এই টোটালটা কিন্তু এখন 240 টাকার বদলে তোমাদের 199 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই অফারের জন্য। এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে, তোমরা সকলে নিয়ে রাখার চেষ্টা করবে। অবশ্যই পিডিএফগুলো সবই A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাট দেওয়া রয়েছে। প্রতিটা মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে 450-এর ওপর প্রশ্ন সংখ্যা রয়েছে। তোমরা জানো যে আমাদের যে কোনো পিডিএফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পিডিএফ, যেগুলো আমরা তোমাদেরকে রেডি করে তৈরি করে যেগুলো দিই। অবশ্যই সকলের যেটা যেটা এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেই এক্সামের জন্য তোমাদের প্রতিটা পিডিএফ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, নিয়ে রাখার চেষ্টা করবে। রিসেন্ট যদি তোমরা এক্সাম দেখো, দিল্লি পুলিশের এক্সাম যেটা চলছে, তো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভরে ভরে প্রশ্ন এসছে। তো ওখান থেকে কিন্তু আমাদের পিডিএফ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ছিল। এছাড়া রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা দেখেইছো প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। যাই হোক, চলো আমরা আমাদের প্রশ্নে আসি। সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে কত সালে? অপশান দেওয়া রয়েছে চারটে। এখানে কিন্তু সিকিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ সিকিম ফার্স্টে আমাদের অঙ্গরাজ্য রূপে কিন্তু ছিল। পরবর্তীকালে এটাকে কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সাল 1975-এ। অপশান নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গকে পৃথিবী পৃষ্ঠে আবার পুনরায় ফিরে আসে, তো সেই স্থানটার নাম কি? অর্থাৎ সেই যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে সেই তরঙ্গটার নাম কি, যেখান থেকে বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়? সুতরাং আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভূপৃষ্ঠ থেকে আমাদের যে ট্রোপোস্ফিয়ারের উপরে রয়েছে, যেটা তারও অনেকটা উপরে রয়েছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে। আয়নোস্ফিয়ার এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এই সম্পর্কিত আমরা একটু তথ্যও দেখে নেব, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। ফার্স্টে দেখবো যে আমাদের ভূপৃষ্ঠ থেকে একদম সামান্য উচ্চতায় অবস্থান করছে ট্রোপোস্ফিয়ার, যেখানে কিন্তু সমস্ত ধরনের ঝড়, মেঘ, বৃষ্টি, আবহাওয়াগত যে সমস্ত কার্যাবলী ঘটে থাকে এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কিন্তু কমে যায়, সেই স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। পরবর্তী তার ঠিক উপরে অবস্থান করছে কোনটা? মানে তার ঠিক উপরে অবস্থান করছে ট্রোপোপজ, আর ট্রোপোপজের অবস্থান করছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কী আছে? এখানে ওজোন স্তর অবস্থান করছে। স্ট্র্যাটোস্ফিয়ারে পরীক্ষায় চলে আসে যে ওজোন স্তরটা কোথায় অবস্থান করছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং বাতাসে শান্ত থাকায় এখানে জেট চলাচল কিন্তু হয়ে থাকে। অর্থাৎ কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট চলাচল হয়ে থাকে? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর রয়েছে এবং ওজোন স্তর অবস্থান করছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরবর্তী রয়েছে যে স্তরটি, যেটা মেসোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর এবং মহাকাশ থেকে আসা যে সমস্ত উল্কাপিণ্ডগুলি রয়েছে সেগুলি কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এই মেসোস্ফিয়ার স্তরে। পরবর্তী রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং আয়নিত কণার উপস্থিতির কারণে এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে। সুতরাং এটি হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, যেখানে কিন্তু সবথেকে অত্যন্ত পাতলা এবং কৃত্রিম যে উপগ্রহ বা স্যাটেলাইটগুলো রয়েছে এগুলো কিন্তু এই স্তরেই অবস্থান করছে, যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি এক্সোস্ফিয়ার অবস্থান করছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এটা চলেও এসেছে। মুদ্রা বলতে কী বোঝো? পরীক্ষায় এমনকি তোমাদের এরকমও প্রশ্ন এসেছে, মুদ্রার এম মানে কি, ইউ মানে কি, ডি মানে কি, ঠিক আছে, এরকম। তো মুদ্রা এর ফুল ফর্ম কী হয়ে যাবে? অবশ্যই মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স
এজেন্সি অ্যাসোসিয়েশন। অপশান নাম্বার সি আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। এই মুদ্রার এম মানে কি? মাইক্রো, ইউ মানে ইউনিটস। এইভাবে কিন্তু প্রতিটা কিন্তু দেখে রাখবে। মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা এটি কবে চালু হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা 28শে আগস্ট 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা এটি চালু হয়েছে। নেক্সট আছে, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে? তো ক্যাডমিয়াম দূষণের ফলে যেটা হয়ে থাকে ইটাই অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে পারদ দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে? তো পারদ দূষণের ফলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মিনামাটা। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? আমরা জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা 7ই এপ্রিল 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই জন্যই কিন্তু আমরা প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে 7ই এপ্রিল দিনটাকে আমরা পালন করে আসছি। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম চিড়িয়াখানা কোনটি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা চিড়িয়াখানা, যেটা কিন্তু ভারতের প্রথম চিড়িয়াখানা। পরবর্তী প্রশ্ন আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এটি কোথায় অবস্থান করছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পুনে, মহারাষ্ট্রে অবস্থান করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। পরবর্তী প্রশ্ন আছে 17 নম্বর কোয়েশ্চেন, কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা কে রয়েছেন? সব থেকে কনিষ্ঠতম নোবেল বিজেতা রয়েছেন কে? মালালা ইউসুফজাই, যিনি পাকিস্তান থেকে বিলং করছেন। শান্তিতে তিনি কনিষ্ঠতম নোবেল পুরস্কার পেয়েছেন। অবশ্যই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী আমরা দেখে নেব আরও গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের ভারত থেকে যে সমস্ত ব্যক্তিগণ এখনও পর্যন্ত নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের সকলের নাম। ফার্স্টেই দেখে নেব আমাদের ভারত তথা আমাদের পশ্চিমবঙ্গ এবং এশীয় হিসাবে আমাদের প্রথম কিন্তু এই নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাল 1913-তে সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। কিসের জন্য? গীতাঞ্জলির জন্য। পরবর্তী রয়েছে সিভি রমন। 1930 সালে তিনি ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি 1930-এ এই নোবেল পুরস্কারে সম্মানিত হন। পরবর্তী রয়েছে হরগোবিন্দ খোরানা। 1968-তে তিনি পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে, যেখানে তিনি জেনেটিক কোড এবং প্রোটিন সংশ্লেষের গবেষণা করেছেন। পরবর্তী রয়েছে মাদার টেরেসা। মাদার টেরেসা সাল 1979 সালে তিনি শান্তিতে এই নোবেল পুরস্কার সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে সুব্রমণ্যম চন্দ্রশেখর, যিনি সাল 1983 সালে তিনি পেয়েছেন পদার্থবিজ্ঞানে নক্ষত্রের গঠন এবং বিবর্তন সংক্রান্ত বিজ্ঞানের জন্য। এছাড়া অমর্ত্য সেন 1998 সালে পেয়েছেন অর্থনীতিতে। ভেঙ্কটরমন রামকৃষ্ণন তিনি 2009 সালে পেয়েছেন রাইজোমনের যেটা রয়েছে রাইবোজোম এর গঠন এবং কার্যকারিতা নিয়ে গবেষণার জন্য পেয়েছেন এটি। কৈলাস সত্যার্থী এক্সামের জন্য ইম্পর্টেন্ট, 2014 সালে পেয়েছেন শান্তিতে পেয়েছেন কৈলাস সত্যার্থী। পরবর্তী রয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 2019-এ তিনি অর্থনীতিতে এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পেয়েছেন। প্রতিটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, যারা যারা পেয়েছেন তাদের নামগুলো এবং সালগুলো এবং তাদের ফিল্ডগুলো দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? তো অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? আমাদের যেমন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার, ঠিক সেই রকম আমাদের ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানের নাম হলো পরমবীর চক্র, যেটা প্রথম পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই তোমরা সকলে করে দেবে। পরের প্রশ্ন আছে, ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 5 এপ্রিল, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেরিটেজ ডে আমরা কোন দিনটিতে পালন করে থাকি? 18 এপ্রিল, অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্বের কোথায় নোবেল জাদুঘর অবস্থান করছে? তো নোবেল জাদুঘর যেটা অবস্থান করছে বিশ্বের কোথায়? অবশ্যই স্টকহোম, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন আছে, প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয়? প্রেস ফ্রিডম ডে যেটা আমরা পালন করে থাকি 3 মে। পরবর্তী প্রশ্ন, গরবা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ, গরবা, ভাবাই এগুলো সবই কিন্তু কোন রাজ্যের? গুজরাটের, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার হবে। তো আমরা একটু দেখে নেব যে গুজরাট রাজ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলো রয়েছে সেগুলোর নাম। গরবা রয়েছে, ডান্ডিয়া রয়েছে, রাস, ভাওয়াই, টিপ্পানি, পাধার, সিদ্ধি ধামাল এগুলো সবই কিন্তু গুজরাটের লোকনৃত্য, ঠিক আছে, ফক ড্যান্স। এগুলো সবই কিন্তু অলরেডি আমাদের স্ট্র্যাটেজিতে দেওয়া রয়েছে। এই যে সমস্ত সঙ্গীতের সাথে যুক্ত ব্যক্তিদের নাম, এগুলো সব স্ট্র্যাটেজিকের পিডিএফে দেওয়া রয়েছে।
এখানে আমাদের প্রশ্ন রয়েছে আমজাদ আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন আমজাদ আলী খান। তো সরোদের সাথে কে কে যুক্ত রয়েছেন অবশ্যই আমরা দেখে নেব একটু। ওস্তাদ আলাউদ্দিন খান রয়েছেন, ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত আমজাদ আলী খান, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ওস্তাদ হাফিজ আলী খান, শারন রানী, আমান আলী, এছাড়া আয়ান আলী, এনারা সকলেই কিন্তু রয়েছেন সরোদ বাদক। প্রতিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী আমাদের একটা নতুন টপিক রয়েছে জেন্ডার রিলেটেড টপিক, ঠিক আছে। তো নতুন সিলেবাসে রয়েছে। তো আমাদের প্রশ্ন রয়েছে জেন্ডার ইকুয়ালিটি বলতে কী বোঝায়? তো ইকুয়ালিটি জেন্ডার অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইকুয়ালিটি অর্থাৎ সমান। পরবর্তী প্রশ্ন রয়েছে জেন্ডার নিউট্রাল বিহেভিয়ার, এর মানে কি? তো এক্ষেত্রে আমাদের বিহেভিয়ার অর্থাৎ আচরণ, তো পক্ষপাতহীন আচরণ এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে নিউট্রাল অর্থাৎ পক্ষপাতহীন। নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠা কে করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বিল গেটস এবং অ্যালেন, এনারা দুজনেই কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেছেন। পরবর্তী প্রশ্ন কে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছেন? বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছেন আলেকজান্ডার ভোল্টা, তিনি কিন্তু আবিষ্কার করেছেন এই বৈদ্যুতিক ব্যাটারি। আর বৈদ্যুতিক ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় পরীক্ষায়? বৈদ্যুতিক না, এমনি যে আমাদের ব্যাটারিগুলো রয়েছে চার্জার ব্যাটারি, তো সেখানে কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন রয়েছে প্লেন আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দুই ভাই মিলে অলভিল রাইট এবং উইলবার রাইট, এই দুজনেই কিন্তু রাইট ভ্রাতৃদ্বয় প্লেন কিন্তু আবিষ্কার করেছেন। আবিষ্কারও এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, এটা আমরা আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফে দিয়ে রেখেছি। তোমরা সকলে চেষ্টা করবে 149 টাকা দিয়ে স্ট্যাটিক জিকের যে পিডিএফটি রয়েছে সেটা সকলে নিয়ে নেওয়ার। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন কোন বছর ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে? তোমাদের বলে রাখি আমাদের ভারতের সংবিধান এখনও পর্যন্ত একবারই কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে প্রিয়াম্বল, এটাকে কিন্তু একবার এখনও পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা করা হয়েছে সাল 1976। কত সালে? সাল 1976। 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এখানে যুক্ত করা হয়েছে তিনটে শব্দ। আমরা একটু দেখে নেব এটা। 1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সিকিউলার শব্দের সাথে সাথে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি এই শব্দগুলিকে কিন্তু যুক্ত করা হয়েছে এবং 42 নম্বর সংশোধনী যাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে আমাদের ভারতের সংবিধানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আজকের ক্লাসটি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে এখনও যদি করে না থাকো, এবং হাইপ বটনে হাইপ করে দেবে সকলে একটা করে। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, এটা যদিও একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন বাট তোমাদের সিলেবাসেও রয়েছে। তো বিসিসিআই এর নতুন সভাপতি হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? অপশান 4টে রয়েছে, পিকচার এখানে দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সারটি, সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে সকলে কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? তো এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। অবশ্যই ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা বলতে ভুলবে না। এখানে কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ অফার, যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সকলে তোমরা ওখানে ওই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই সমস্ত যে আমাদের অফার রয়েছে, অফার প্রাইস তোমরা যেটা পাচ্ছ নতুন বছরের জন্য, তো তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে রাখার চেষ্টা করবে। যদি তোমরা এনটিপিসি দুটোই দু বছরের একসাথে নাও সেক্ষেত্রে 175 টাকায় পাবে, এবং এসএসসি জিডি 2 বছরের যদি একসাথে নাও 75 টাকার মধ্যে পেয়ে যাবে। সুতরাং তোমরা কিন্তু অফারটাকে মিস করবে না, সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর এটা সীমিত সময়ের জন্য কিন্তু রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে, সকলের সাথে শেয়ার করে দেবে, এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।